নমস্কার বন্ধুরা, চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন এভি কথাকে বলে, তুই ইচ্ছে করে আমাকে এই কথাগুলো জানাসনি, তাই না? কারণ তুই চাইতিস না আমি এই সত্যিটা জানি। তুই ইচ্ছে করে এই সত্যিটা লুকিয়ে গেছিস। তুই আমার সামনে এসেছিস, কিন্তু তাও তুই আমাকে এই কথাগুলো কখনোই বলিসনি। তুই ভেবেছিলিস যে হয়তো আমার আর দরকার নেই, তাই দরকার নেই বলেই তুই আমাকে সত্যি কথাটা বলিসনি। এরপর এভি বলে, আজকে বেঁচে গেছি বলে তুই আমাকে সত্যিটা জানালি, আর আমিও সত্যিটা জানতে পারলাম। কিন্তু যদি আমি মরে যেতাম তাহলে হয়তো এই সত্যিটা আমি জানতে পারতাম না। এরপর কথা এভির মুখে ধরে বলে, পাচক মশাই, আপনি এই কথা কখনোই বলবেন না। আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আপনাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু আমি আপনাকে জানাতে পারিনি, কিন্তু তারও একটা কারণ রয়েছে। এরকম কথা কখনোই বলবেন না পাচক মশাই। এরপর এভি বলে, তুই যাই বলিস না কেন, অন্তত তুই আমাকে একবার তো জানাতে পারতিস, সে যতই তোর কারণ হোক, কিন্তু তুই সেটা আমাকে জানাসনি কথা। এরপর কথা বলে, পাচক মশাই, আপনার কথা আপনার কাছে ফিরে এসেছে, আর আপনার কথা আপনাকে ছাড়া আর কোথায় যাবে বলুন তো? আমার কি আর কোনো ঠিকানা আছে? এরপর এই কথাগুলো বলার সময় আক্কি, প্র্যাটি, জুনি, ঋতু, নীলাদ্রি আর প্রিম তারা সবাই সেখানেই ছিল। দরজাতেই সবাই দাঁড়িয়েছিল, আর এই কথা বলার সময় তারা সেই সবটা শুনে ফেলে আর জেনে যায় যে এই হচ্ছে আসল কথা। বুলির যে আসল কথা তারা সত্যিটা জেনে গেছে। এরপর জুনি জড়িয়ে এসে ধরে, আর জুনি বলে যে তাহলে তুই আমাদের কথা, তাহলে এতদিন কেন মিথ্যে বললি, আর বুলি সেজেই বা আমাদের সামনে কেন এলি? এরপর জুনি বলে যে তুই আমাদেরকে এতটা মিথ্যের মধ্যে রেখেছিস, একবার মুখ ফুটে বললি না। আমি জানতাম, আমার বিশ্বাস হয়েছিল যে তুই বুলি নস, তুই আমার কথা। নীলাদ্রিও একটু ইমোশনাল হয়ে যায় আর কথাকে বলে, তোকে না মারবো এক্ষণ। তুই এত বড় মিথ্যেটা আমাদের সবাইকে বললি, আর আমাদের সামনে থেকেও সত্যিটা একবারও জানালি না। এরপর ঋতু বলে যে তুই নিজের চোখে দেখেছিস, তুই কি দেখিসনি আমি কতটা চাকরির জন্য এদিক ওদিক দৌড়ে গেছি? তুই তো আমাকে একটা সাজেশন দিতে পারতিস, কিন্তু তুই সবটা জেনেও আমাকে কিছু বলিসনি, তুই চুপ করে থেকেছিস। এরপর কথা বলে, আমি ক্ষমা চাইছি, সবার কাছে আমি ক্ষমা চাইছি। এরপর প্রত্যয় বলে যে তুমি শুধুমাত্র আমাকে তো বলতে পারতে কথা, তাহলে বাড়িতে হয়তো এই সিচুয়েশনগুলি হতো না। এরপর কথা বলে, আমি তোমাদের সবার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আমারও কিছু কারণ ছিল যার জন্য আমি সবাইকে সত্যিটা বলতে পারিনি। এরপর সবাই বলে, কিন্তু এটা কি করে সম্ভব? আমরা সবার সামনেই, মানে আমাদের নিজের চোখের সামনে দেখলাম যে কত বড় একটা বম ব্লাস্ট হয়েছিল, আর তাতে তুমি তো ছিটকে পড়ে গিয়েছিলে, আর আমাদের চোখের সামনে তুমি মারা গিয়েছিলে, তাহলে এটা সম্ভব হলো কি করে? এরপর কথা কিভাবে বাঁচলো আর কারা বাঁচিয়েছে সেই সবটাই সবাইকে জানায়। বলে যে আমি আসলে কাছের একটা জলাশয়ের মধ্যে ছিটকে পড়েছিলাম, আর তাতেই ভাসতে ভাসতে আমি কোথায় চলে গিয়েছিলাম, কিন্তু আমি সেটা নিচেও জানি না। কিন্তু জঙ্গলের মধ্যে কিছু আদিবাসীরাও ছিলেন, আর তারাই আমাকে উদ্ধার করেছেন। এরপর তাদের জড়িবুটি আর পাতার এরকম, মানে তাদের মধ্যেও একজন খুবই ফুল পাতা এইসব নিয়ে বিশেষজ্ঞ ছিলেন, আর তিনি আমাকে সেবা করে সুস্থ করে তুলেছেন। আর ওনার যে চিকিৎসা, তাতে কিন্তু আমি সুস্থ হয়েছি। আর যেদিন আমার জ্ঞান ফেরে, ওনারা জানালো যে আমার 4 দিন বাদেই নাকি জ্ঞান ফিরল। আমি আপনার কাছেই আসতে চেয়েছিলাম পাচক মশাই। এরপর এভি বলে, কিন্তু তুই চাইলি না, তাই না? তুই এই কদিনের মধ্যেই আমাদের সবাইকে ভুলে গিয়েছিলিস। তুই অন্তত একটা ফোন করে জানাতে তো পারতিস, আমি না হয় গিয়ে তোকে নিয়ে আসতাম, কিন্তু তুই সেটা করলি না। এরপর দেখা যায় যে অফিসার বিনায়কও সেখানে এসে উপস্থিত হন, আর কথা জানায় যে অফিসার, আমি কিন্তু আমার পরিচয়টা এইভাবে সবাইকে বলতে চাইনি। আসলে কথার ছলে তারা এইভাবে জেনে যাবে সেটাও আমি বুঝতে পারিনি স্যার। এরপর বিনায়ক স্যার জানান যে এই কজনই তো জেনেছে, তাহলে সেটার কিছু হবে না, কিন্তু আপনার পরিচয়টা কিন্তু এখনো গোপনে রাখতে হবে, নইলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে, আপনাকে বুলি সেজেই থাকতে হবে। এভি বিনায়ক স্যারকে দেখে অবাক হয়ে যান, কারণ সে তো বুলির মামা সেজে তাদের সামনে এসেছিলেন। এরপর এভি বলে, তার মানে আপনার আইডেন্টিটিটাও কি নকল?
তখন অফিসার জানাই, হ্যাঁ আমি আপনাকে আস্তে আস্তে সবটা বলবো, আর কথা এর মধ্যে কিভাবে জড়িত হয়েছেন সেটাও আমি বলবো। এরপর পূর্বের পরিচয় সবার সাথে করিয়ে দেয়। এই সব কথা শুনে আর একের পর একটা শকড কথাগুলো শুনে সবাই ভাবতে লাগে যে কি হচ্ছে। আর এবি ভাবতে লাগে যে তুই এজেন্ট হয়ে কাজ করছিস, তাও তুই আমাকে কোনো কিছুই বললি না। এরপর বিনায়ক স্যার জানান যে শুরু থেকেই আপনি সবটা শুনবেন, তারপরই কথা কেন এই কাজটা করেছে সেটা আপনি বুঝতে পারবেন, তাই আগে থেকেই এত কিছু ভেবে ফেলবেন না। এরপর বিনায়ক স্যার সবাইকে পুলিশ স্টেশনে নিয়ে যায় আর প্রত্যেককে বলে যে দেখুন আমাদের কোন সিচুয়েশনে পড়ে আমাদের পরিচয় লুকোতে হয়, আর সেটা একমাত্র কিন্তু আপনি বুঝতে পারবেন। আর আমি জানি আমাদের আপনজনদের থেকেও মাঝে মাঝে আমাদের পরিচয়টা লুকিয়ে রাখতে হয়। এরপর জানায় যে কথা কিভাবে এই মিশনের সাথে জড়িয়ে গেছেন সেটা এরপর এক্সপ্লেনেশন করে। বিনায়ক স্যার প্রত্যেককে বলে যে আপনি হয়তো নিশ্চয়ই শুনেছেন যে অনেক বড় একটা র্যাকেট চলছে, আর মাঝে মধ্যেই অনেকগুলো লাশও পাওয়া যাচ্ছে, মানুষও মারা যাচ্ছে, কিন্তু সেটা কেন, এই কিছু ইনফরমেশনই আমার কাছে ছিল, কিন্তু সোজাসুজি এটা আমি সবার সামনেই বা সরাসরি এটা ইনভেস্টিগেট করতে পারতাম না, তাই আমাদেরকে এই মিশনটা করতে হয়েছে। আর তাতে কথারও একটা মহত্ব রয়েছে, কারণ এই বিষয়ে শুধুমাত্র কিন্তু কথাই জানে। এরপর কথা সবাইকে বোঝায় বিষয়টা যে বন্যি ফুলের এমন একটা ফুল যেটা কিনা সবার শরীরে যদি একবার চলে যেতে পারে তাহলে কিন্তু নিমেষে মৃত্যু অনিবার্য। আর সেদিন পার্টিতে আপনার মধ্যে যে বিষটা ইনজেক্ট করা হয়েছে সেটা কিন্তু বিষ ফুলেরই একটা ইনজেকশন ছিল। আর আপনাদের জেনে রাখা উচিত যে অগ্নিপ গুহকে কিন্তু কথাই বাঁচিয়েছেন, মানে উনি যে একটা অ্যান্টিডোট তৈরি করেছেন সেটা অগ্নিপ গুহকে খাইয়ে দিয়েছিল, তার জন্য কিন্তু আজকে অগ্নিবাবু আমাদের সামনে জীবিত রয়েছেন, নইলে আপনারাও জানতেন যে কি হতে পারত। এরপর এই কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় আর সবাই ভাবতে লাগে যে কথা বাঁচিয়েছে অগ্নিদাকে। আর এভি এটাই ভাবতে লাগে যে তুই এটাও চেপে গেছিস আমার কাছ থেকে, তুই এটা পর্যন্ত আমাকে জানাসনি। আর কথা মনে মনে বলে যে আমি কি করতাম পাচক মশাই, আপনি আমাকে ওভাবে দেখবেন না, আমি জানি আপনার অনেক রাগ হয়েছে আমার উপর, কারণ আমি আপনার কাছ থেকে সব কিছু লুকিয়ে গেছি, কিন্তু আমার কাছে তো আর কোনো উপায় ছিল না পাচক মশাই। আর এইদিকে দেখা যায় যে প্রান্তিক আর রিচা সবাই মানে তারা দুজনই এটা ভেবে অবাক যে অগ্নি এত কিছুর পরেও কি করে বেঁচে গেল। মানে প্রথমে তো ওকে বিষটা দেওয়া হয়েছে, আর বিষের এতটা প্রভাব হয়ে যেতে পারে, কিন্তু সে জীবিত আছে, দিব্যি আছে, সে কি করে বেঁচে গেল। আর রিচা তুমি আমাকে সত্যি করে বলো তো এটা আর কি কোনো অ্যান্টিডোট রয়েছে? তখন রিচা জানায় যে না, আমি এসব কিচ্ছু জানি না, কিন্তু আমি তো সেই অক্সিজেন মাস্কটা খুলে ফেলেছিলাম, আর যদিও আমি মেনে নিই যে ভুলই সেই অক্সিজেন মাস্কটা আমার লাগিয়ে দিয়েছে, কিন্তু বিষের প্রভাবটা সেটা কি করে কম হলো এটাই তো আমার মাথায় আসছে না। এরপর প্রান্তিক বলে যে এক সেকেন্ড রিচা, সবকিছু যদি আমরা একটু সাজিয়ে দেখি, মানে তার মানে গিয়ে তো দাঁড়াচ্ছে যে যখন বুলি এভির ক্যাবিনে ছিল তারপর থেকে তো ও সুস্থ হয়েছে, তারপরই ওর জ্ঞান ফিরেছে, তার মানে এখন আমার ডাউট হচ্ছে। আর রিচাও বলে তার মানে ও বুলি নয়, ও হচ্ছে কথা। তখন প্রান্তিক বলে হ্যাঁ, কারণ এই বুলি মেয়েটা বলে যা যা করছে কথাও কিন্তু ঠিক তাই তাই করতো, মানে কথা যদি থাকতো তাহলে একই জিনিস কথাও করতো, কিন্তু এটা কি করে সম্ভব? রিচা বলে তার মানে তুমি বলতে চাইছো কথা মারা যায়নি, ও কথা। প্রান্তিক বলে যে এটা ইম্পসিবল, কারণ আমি নিজের সামনে দেখেছি, নিজের চোখে দেখেছি যে কথা মারা গিয়েছে, আর বম ব্লাস্টটা আমিই করিয়েছিলাম। এরপর দেখা যায় যে রিচার পাপার ফোন আসে আর প্রান্তিকা রিচাকে কনফারেন্স কলে মানে সেই রুমে যেতে বলেছে। আর ইন্সপেক্টর বিনায়ক স্যার এটাও জানান যে কিভাবে আপনাদের গুহ ফার্মাসিউটিক্যালস এটাতে জড়িয়ে আছে সেটাও আমি আপনাকে বলছি, আর এটা শুধুমাত্র সাহায্য করতে পারে কথা, আর কথাই হচ্ছে আমাদের একমাত্র ইম্পর্টেন্ট সোর্স, কারণ এত কিছু যে হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র কথার দ্বারাই হয়েছে, আর নইলে কিন্তু এটা পসিবল ছিল না।